আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। সিসিএস এর মিটিং এর পর দিল্লি ব্লাস্ট নিয়ে গতকাল 3 সেনাধ্যক্ষ এবং সিডিএস এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছে। সে বৈঠকে রাজনাথ সিং এবং অজিত দোভাল, আমাদের যিনি এনএসএ, তারাও উপস্থিত ছিলেন। তো নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন সেটা বলার আগে আমি গ্যাংস অফ ওয়াসিপুরের একটা ডায়ালগ শোনাব। মনোজ বাজপেয়ী ছিল নায়ক, গুন্ডা, রবিনহুড। তো বলছে মনোজ বাজপেয়ী, हजरत 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 इस गांव को सूचित किया जाए, कल रात एक लड़की यहाँ से अपहरण हुआ है। अगर रात तक वो लड़की घर तक वापस ना आए तो कल इस गांव में इतना बम मारेंगे, सब धुआं 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 कर देंगे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনে আমার মনোজ বাজপেয়ীর এই ডায়লগটা মনে পড়ে গেল। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে ব্যক্তিরা বা কোনো সংগঠন বা কোনো দেশ যদি এর পেছনে জড়িত থাকে তাহলে তাদের কড়া শাস্তির আওতায় আনা হবে। আর তিনি তো বলতে পারেন না যে ধোঁয়া 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 কর দেঙ্গে, কিন্তু আক্ষরিক অর্থে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ধোঁয়া 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 হো জায়গা। আর ওনার একটা কিন্তু মানে রয়েছে, নিজের থেকে নিয়ম করা আছে যে ভারতবর্ষের নাগরিক যদি মারা যায় কোনো সন্ত্রাসী হামলায়, তাহলে তার যে শ্রাদ্ধের কাজ তেরোয়া, তার আগেই শত্রুকে ফিনিশ করে যাও, যাতে যে মারা গেছে তার আত্মার শান্তি পাওয়া যাবে, তিনি শান্তি পান। ফলে হাতে খুব একটা সময় নেই। যদিও এখনো পর্যন্ত ভারতবর্ষ পাকিস্তান বা বাংলাদেশ কারুর নাম করেনি, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ নিজেরাই বুঝে গিয়েছে যে আমরা এর মধ্যে জড়িয়ে পড়ব এবং অ্যাক্ট অফ ওয়ারের মধ্যে পড়ে যাব। সুতরাং আমাদের অবস্থা খুব খারাপ হবে। পাকিস্তানের অবস্থা গত ভিডিওতে আমি বলেছি, দুপুরবেলার ভিডিওতে, প্রধানমন্ত্রী 250 ফিট বাংকারের নিচে চলে গিয়েছে। সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির, তিনি তো সংসদ 27 অ্যামেন্ডমেন্টের ফলে তিনি তো এখন হয়ে গেছেন সর্বাদেশের। তিনি এমন সর্বার, তিনিও 250 ফিট জিএইচকিউ যে রয়েছে, ওদের যে সেনা ঘাঁটি রয়েছে তার নিচে 250 ফিট নিচে তিনিও চলে গিয়েছেন। মারিয়াম বাংকার বলে একটা জায়গা আছে, সেটা আমি পরে ভাঙবো। মারিয়াম বাংকার কি, গত সিঁদুরের সময় মারিয়াম বাংকারে তিনি লুকিয়েছিলেন। এবারে আর মারিয়াম বাংকারে লুকিয়ে থাকলে তিনি বুঝেছেন যে আমার নিস্তার নেই, আমাকে মারবেই। কারণ ভারতবর্ষ বুঝে গেছে যে সাপের মাথা হচ্ছে গিয়ে এই সেনা নায়করা। সুতরাং যত সেনা নায়ক আছে পাকিস্তানে, সেই সেনা নায়কদের খতম করো। এই সেনা নায়করা এখন সব যে যার মতো সেফ জায়গা খুঁজছেন, কোথায় কোথায় যাওয়া যায়। এবং কয়েকজন সেনানায়ক শোনা যাচ্ছে যাদের বিদেশে যাদের যোগাযোগ আছে এবং আছে, তারা পলাতক ঘোষণা হলো, তারা আর মরার জন্য রেডি নয়,
সব প্রাইভেট জেট করে সমস্ত পালিয়ে গিয়েছে। তাদের ভাগরা ঘোষণা করা হবে, সেটা শাস্তি। কিন্তু সেই যদি এখন আমেরিকার, তার দ্বৈত পাসপোর্টের ব্যাপার আছে, সেই যদি আমেরিকায় গিয়ে আর যদি পাকিস্তানে না ফেরে, তাহলে পরে আর তার কোনো বিচার কিছু হবে না। ফলে প্রাণ বাঁচানোর জন্য তারাও পালাচ্ছে। এইবার হয়েছে কি, গতকালকে ওই গুজরাটে যখন এই সমস্ত কাণ্ড হচ্ছে, আমাদের সব রৌদ্র ব্যাটালিয়ান যখন সমস্ত করছে, কি বলে, মহড়া টহরা দিচ্ছে, তখন 12টা আমাদের রাফাল ওখানে প্রথমে 6টা সনিক বোম ছাড়ে, বোম 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 বোম। সারা পাকিস্তান মনে করে এইবারেতে মিসাইল অ্যাটাক হয়ে গিয়েছে। ছুটোছুটি দৌড়ি লেগে যায়। এর 15 মিনিট বাদে আরো 6টা বোম 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 হওয়ার পরে তারপরেতে পাকিস্তান সেনাবাহিনী চারদিক দিয়ে সেনাবাহিনী জোগাড় করে সব সার্কিটের দিকে আর কাশ্মীরের দিকে রওনা করে দিয়েছে। ব্যাপক সেনাফেনা ট্যাঙ্ক নিয়ে আসছে। ওই ট্যাঙ্কের তো একটাও থাকবে না, অবশিষ্টাংশ কিছু থাকবে না, পাকিস্তানটাই অবশিষ্টাংশ কিছু থাকবে না। এবারে আসুন, ওটা হচ্ছে প্রচন্ড প্রহার, পাকিস্তানের দিকে ত্রিশূলের প্রচন্ড প্রহার। আর ত্রিশূলের পূর্বী প্রচন্ড প্রহারের ব্যাপারে একটুখানি আসি। এই পূর্বী প্রচন্ড প্রহারে এখন সমস্ত কাজকর্ম চলছে, খুব শিগগিরই কাজকর্ম চলছে। যে কোনো দিন, যে কোনো সময়, কারণ নরেন্দ্র মোদী তার কথায় 3 বাহিনীর প্রধান এবং সিডিএসকে পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছেন, তোমরা যা করার করো, আমি এর মধ্যে আর কোনো মন্তব্য করতে যাব না, যেটা দেশের পক্ষে ভালো সেইটা করুন। এখন কি শোনা যাচ্ছে যে খলিলুর রহমান নাকি বিদেশে, নাকি কাতারে নাকি মিটিং করেছেন আমাদের রয়ের এর সঙ্গে। আমি এর কনফার্মেশন এখনো পর্যন্ত পাইনি। রয়ের সঙ্গে মিটিংয়ের কনফার্মেশনের কথা আমিও শুনেছি, কিন্তু কনফার্মেশন আমি পাইনি। এখন এটাও শোনা যাচ্ছে তিনি নাকি ভারতবর্ষে আসবেন। কূটনৈতিক পাসপোর্ট থাকলেই তিনি যে পাসপোর্টটা বগল দাবা করে নিয়ে যে কোনো দেশে চলে যেতে পারবেন তা তো নয়। এর তো একটা নিয়ম আছে। কূটনৈতিক পাসপোর্টে আপনাকে ভিসা নিতে হবে না, কিন্তু পাসপোর্টে একটা নো অবজেকশন স্ট্যাম্প আপনাকে লাগাতে হবে। অর্থাৎ খলিলুর রহমানকে ঢাকা হাই কমিশনে এসে পাসপোর্টটি জমা দিতে হবে। জমা দিলে ওখানে একটা স্ট্যাম্পিং হবে। স্ট্যাম্পিং হওয়ার পর উনি তখন উইদাউট ভিসা উনি তখন যেতে পারেন, যেহেতু কূটনৈতিক পাসপোর্ট। এখন আবার একটা কথা শুনছি, সেটা হচ্ছে লুবসে সিদ্দিকী তিনিও নাকি যাবেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে গতকালকে আমাদের ডেপুটি হাই কমিশন, যাকে তলব করা হয়েছিল বলছিলেন না, তলব করা হয়েছিল, তলব করা হয়েছিল, তাকে কড়া ভাষায় শোনানো হয়েছিল কথা। তাকে যদি কড়া ভাষাতেই শোনানো হয় কথা, তাহলে আবার ভারতের হাতে পায়ে ধরার জন্য এত কষ্টকর সব কাণ্ড কারখানা করছেন কেন? ভারতকে ধমক দিয়েই দিয়েছেন, তাহলে আর এসব করার কি দরকার? এখন জলে কুমির, ডাঙায় বাঘ। জলে তো কুমির কিলবিল করছে একেবারে, মানে আওয়ামী লীগ তো সমস্ত একেবারে পুরো দেখিয়ে দিয়েছে তাদের শক্তি। আবার রবিবার সোমবার যে কি কাণ্ড হবে, এই তো মানে একেবারে মানে জামা কাপড় ভিজে যাওয়ার জোগাড় আমাদের ইউনূসের, হযরত ইউনূসের। তো হযরত ইউনূসকে একটাই কথা বলবো, হযরত ইউনূস, আপনি 13 দিনের আগে গদি ছেড়ে পালান, अदरवाइज इतना बोमा मारेंगे कि बांग्लादेश धुआं धुआं हो जाएगा। মোদি যেটা বলতে পারেননি সেটা আমি বলে দিলাম। এখন সেটা বোমা না মিসাইল, না ব্রহ্মোস, না পিনাকা, না আকাশতীর, অনেক কিছুই হতে পারে। আবার
কামাকাজি ড্রোনও হতে পারে। তবে আপনি আপনি সেনা ভবনে আর ওই এতে ক্যান্টনমেন্টে ঢুকে থাকুন বা যেখানেই ঢুকে থাকুন না কেন, আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সমস্ত খবর কিন্তু ভারতবর্ষের কাছে আছে। ফলে আপনি যদি মনে করেন যে আপনি পালিয়ে বাঁচবেন, আপনার পালানোর পথ কোনো দিকে নেই। আপনাকে বাংলাদেশেই থাকতে হবে। এবং ওই যে বলেছি, দড়িতে টান দিয়ে আপনি দেখে এসছেন না আপনার সাগরেদরা, ওইসব সাগরেদ আছে প্রফেসর সব দড়িতে টান দিয়ে দেখে এসছে শেখ হাসিনা ঠিক মতো ঝুলবেন কিনা। আসলে নিজেরা ঝুলবেন কিনা সেটা পরীক্ষা করেছেন, সেটা তখন বুঝতে পারেননি, কিন্তু আমি বুঝেছিলাম যে ওইখানে ওদেরই ঝুলতে হবে। আমি কিন্তু 6 মাস 8 মাস আগে থেকে আমি বলে যাচ্ছি ওইখানে ওদেরই ঝুলতে হবে। তো এখন এই খবরে সমস্ত ছয়লাভ চারদিকে। আপনারা শুধু ওয়েট করুন। আর এই 13 দিনের ব্যাপার যেটা আছে, অর্থাৎ 2 দিন কেটে গিয়েছে আর বাকি রইল 11 দিন। হয়তো এবং সবকিছুই হয়তোর ওপর নির্ভর করছে, কারণ আমি তো সরকার না। তারপরে বলবেন মশাই আপনি তো বলেছিলেন 13 দিনের মধ্যে হয়ে যাবে, হলো না তো। অনেক কিছু নির্ভর করে, অনেক কিছু সরকারের নীতির ওপরে, সরকারের মানে নিজস্ব কিছু প্ল্যানিং এর ওপরে। এখন এই পাকিস্তান আর বাংলাদেশের অবস্থা কি? পাকিস্তানের পাশ থেকে আমেরিকা সরে গিয়েছে। আমেরিকার যে বিদেশমন্ত্রী, তার সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটা কথা হয়েছে। তো সেখানে ওই সমুদ্র উপকূলে সন্ত্রাসবাদ এই সমস্ত নিয়ে কথাবার্তার পাশাপাশি একটা কথা হয়েছে যে পাকিস্তানের পাশে আমেরিকা নেই, কারণ এখন আমেরিকার নীতি বদলে গেছে। আমেরিকা এসবের মধ্যে থাকবে না। আর এইগুলো করেছে সেগুলো পাকিস্তান নিজেরা ইচ্ছে করে করেছে, তার সন্ত্রাসবাদীদের দিয়ে। সুতরাং তার দায় আমেরিকা নেবে না। ফলে তোমার মামলা তুমি বুঝে নাও। আর চীন একটা বিস্ফোরক, একটা পরশুদিনকে একটা দিয়ে দিয়েছে, বিবৃতি জারি করে দিয়েছে। চীন বলেছে এই যে একটা দুঃখজনক একটা ঘটনা ঘটেছে এই দিল্লির বুকে, এই সন্ত্রাসবাদী আগ্রাসন চীন কখনোই ভালো করে মেনে নিচ্ছে না। এই ব্যাপারে ভারতবর্ষের সঙ্গে চীন সমানভাবে দাঁড়িয়ে আছে এবং যে কোনো সাহায্যের জন্য চীন ভারতের জন্য প্রস্তুত আছে। ফলে আমেরিকা গেল পাকিস্তানের পাশ থেকে, চীন গেল পাকিস্তানের পাশ থেকে, ওদিকে রইল তুর্কি। তাই তুর্কির ব্যাপারটা কি করেছে? তুর্কিকে এই যে আমাদের আর্মেনিয়াকে দিয়ে আর গ্রিসকে দিয়ে এত অস্ত্র দিয়ে রেখে দিয়েছে ভারতবর্ষ। দামাদ্দাম এখন সমস্ত এরদোগানের দেশে পড়ছে। আর এরদোগান এখন পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, কোথায় ড্রোন মারবে আর কোথায় ড্রোন বেচবে। তাহলে হয়ে গেল কি, বাংলাদেশের পাশে না পাকিস্তানের পাশে, না রইল আমেরিকা, না রইল চীন, না রইল টার্কি, কেউ নেই। আমি গতকাল বলেছি, ডক্টর ইউনূস, ইউ আর অ্যালোন। আপনি সম্পূর্ণ একা। আপনার একাকিত্ব আপনাকে গিলে খেতে আসছে। তারপর তো ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, হজরত ধোঁয়া তো হোগা। এখন আপনার ওপরে পড়বে কিনা সেটা এখন $1 মিলিয়ন কোশ্চেন। ওটা দেখা যাক সেটা কি হয়। সবাই দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। শেখ হাসিনা ইউনূসকে আমার আগে চিনেছে কেন বললেন কাদের সিদ্দিকী? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী কিংবা বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, এই পরিবারটিকে প্রথমত আমার শ্রদ্ধা সম্মানের জায়গায় মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর যোদ্ধার জন্য। দ্বিতীয়ত, এই পরিবারটির ভাইয়ে ভাইয়ে যে অসাধারণ বন্ডিং,
এটিও আমার শ্রদ্ধা সম্মানের আরেকটি কারণ। আজকের যুগে, আজকের পৃথিবীতে ভাইয়ে ভাইয়ে এতটা বন্ডিং আসলে দেখা যায় না। এই দুটো কারণে এই টাঙ্গাইলের বিখ্যাত কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী পরিবারকে আমি শ্রদ্ধার আসনে, সম্মানের আসনে রাখি। আবার মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের বীর সেনানী, এই মুক্তিযুদ্ধের বীর সেনানীর আবার নেতিবাচক দিকও আছে, আমার অপছন্দের দিকও আছে। বঙ্গবীর কাদের সিদ্দিকের, বিশেষ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী জামাতের সাথে কিছু কার্যক্রম, কিছু অংশগ্রহণ, সেগুলো দেখে আমি কখনো কখনো পীড়িত হয়েছি। জামাতের টেলিভিশন, দিগন্ত টেলিভিশনে কাদের সিদ্দিকী গিয়ে অনুষ্ঠান করতেন এক সময়, কিংবা জামাতের সাথে কখনো কখনো সখ্য দেখে আমি পীড়া অনুভব করেছি। এটি আমার একটা অপছন্দের জায়গায়। কারণ লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করতে পারেন, এটি আমি অন্ততপক্ষে, আমার মাথায় অন্ততপক্ষে ধরে না। এটি তাদের জন্য আমার অপছন্দের জায়গা আছে। যাই হোক, যেটি নিয়ে আলাপ করতে এসছিলাম, যে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন যে আজকে শেখ হাসিনাকে একটি ধন্যবাদ না দিলেই না, কারণ শেখ হাসিনা ইউনূসকে আমার আগে চিনতে পেরেছে। শুক্রবার গতকাল টাঙ্গাইলের কালীহাতিতে বাবা মায়ের কবর জিয়ারত শেষে জুমার নামাজের পর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি অতীতের একটি প্রসঙ্গ তুলে বলেন, শেখ হাসিনা বলতো আপনি, মানে ইউনূসকে বলতো সুদখোর, আর আমি ভাবতাম ইউনূস ভালো মানুষ, কিন্তু পরে বুঝেছি শেখ হাসিনা তাকে আমার আগে চিনেছে। বঙ্গবীর কাদের সিদ্দিকীর এক চমৎকার উপলব্ধি। শুধু বঙ্গবীর কাদের সিদ্দিকীরই এই উপলব্ধিটা না, এই উপলব্ধিটা আজকে সারা বাংলাদেশের মানুষের। শেখ হাসিনা সত্যিকার অর্থেই বাংলাদেশের প্রতিটি নাগরিকের আগে এই যে একটা জালিম ইউনূসকে সবার আগে চিনেছেন। কাদের সিদ্দিকী যে উপলব্ধি করলেন, সেই উপলব্ধিটা বাংলাদেশের অনেক মানুষের ছিল। নোবেল বিজয়ী, প্রথম বাংলাদেশি একজন নোবেল বিজয়ী, সবাই ভেবেছিল বা ভেবেছিলাম, আমরাও ভেবেছিলাম, আমিও ভেবেছিলাম যে লোকটা তো বেশ পৃথিবী বিখ্যাত পুরস্কার জিতে আসে, এর চেয়ে বড় ব্যক্তি আর বাংলাদেশে কে হতে পারে। কাদের সিদ্দিকীর কণ্ঠে সুর মিলিয়ে বলতে হয় যে আমরা আসলে বাংলাদেশের আপামর জনসাধারণ ভাবতাম ডক্টর ইউনূস একজন ভালো মানুষ, কিন্তু গত 16 মাসে আমাদেরকে চিনিয়ে দিয়ে গেলেন যে ডক্টর ইউনূস কতটা নিকৃষ্ট মানুষ। গত 16 মাসে প্রমাণিত হয়ে গেছে ইউনূস আসলে একটা নিকৃষ্ট মানুষ। এই সরকারটা যেটা, সেটা একটা দখলদার সরকার। ইউনূস আপনার আমার দেশের ভাগ্যের পরিবর্তন করতে আসেনি, এটা হচ্ছে একদম সোজা কথা। এসেছেন নিজের ভাগ্য পরিবর্তন করতে। অবিশ্বাস্য দ্রুততায় নিজের অপরাধের যে মামলাগুলো ছিল, সেই মামলাগুলো থেকে খারিজ করে নিয়েছে। নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নামে নানা সুযোগ সুবিধা হাসিল করে নিয়েছে। অন্যদিকে দেশের ব্যবসা বাণিজ্য লাটে উঠিয়েছে। দেশের কয়েকশো শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে লাখ লাখ মানুষকে পথে বসিয়ে দিয়েছে। গত 16 মাসে নতুন কোনো শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে গড়ে ওঠেনি। প্রতি মাসে লাফিয়ে লাফিয়ে রপ্তানি আয় কমছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, বন জঙ্গলে এতটা খারাপ থাকে না। এভাবে চললে দেশ পুরো অচল হয়ে যেতে আর সময় লাগবে না। অন্যদিকে দেশের রাজনৈতিক দলগুলো ইউনূসের এসব কাজে বিরোধিতা না করে উল্টো সমর্থন দিচ্ছে, যার কারণে দখলদার ইউনূস সরকার কর্তৃক স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালন করতে বাধাপ্রাপ্ত দল আওয়ামী লীগ ভরসার আর এক নাম হয়ে উঠেছে দিনকে দিন। আমরা গত 13 তারিখের লকডাউনে সেই প্রমাণটা পেয়েছি। কারণ বিগত 16 বছরে আমরা এমনটা ছিলাম না। আজকে যে অবস্থায় বাংলাদেশে নেমে গেছি, এমনটা ছিলাম না। তাই মানুষের মুখে বহুলভাবে উচ্চারিত হচ্ছে যে আগেই ভালো ছিলাম। এবং কাদের সিদ্দিকীও প্রকারান্তরে গতকাল এই কথাটি বললেন যে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয়, যে শেখ হাসিনা আমার আগে ডক্টর ইউনূসকে চেনেছেন। কাদের সিদ্দিকী ভাবতেন যে ডক্টর ইউনূস তো ভালো মানুষ। সত্যি
আমরা ভাবতাম ডক্টর ইউনূস ভালো মানুষ, কিন্তু ডক্টর ইউনূস কেমন ভালো মানুষ সেটি গত 16 মাসে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। সত্যি শেখ হাসিনাকে ধন্যবাদ দিই আমি আমার এই বক্তব্য থেকে, যে আসলেই ধন্যবাদ প্রধানমন্ত্রী, নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার অপেক্ষায় বাংলাদেশ প্রহর গুনছে, আপনি কবে আসবেন? এই মুহূর্তে কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।